শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে এরকম কোথাও আর কোথাও নেই। বর্ধমানের এরিয়াতেই সম্ভব। নমস্কার। প্রায় 9.5 মাসের একটা দীর্ঘ মল্লযুদ্ধের পর আমরা এমন একটা সময়ের সামনে এসে দাঁড়ালাম যখন একটা সমাধান সূত্রের আশা দেখা যাচ্ছে, এবং জিনিসটাকে এটা বেশি ভূমিকা না করে আমরা সবাই যে দিকটার দিকে চেয়ে রয়েছি সেদিকটা হলো সবাইর কানে আমাদের এই আওয়াজগুলো আসছে যে পৃথিবীর নানান প্রান্তে আজকে ইউনাইটেড কিংডমে, ইউনাইটেড স্টেটসে ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, ভ্যাকসিন আসছে। আমরাও ভ্যাকসিন নিয়ে আপনাদের সঙ্গে খবরের কাগজে, তারপর টেলিভিশনের মাধ্যমে, কথাবার্তায়, লেখালেখির মাধ্যমে অনেক কথা বলেছি ভ্যাকসিন নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিনটা কবে? তার আগে সংক্ষেপে বলিনি যে আমরা বলতে আমাদের দেশে, আমাদের রাজ্যে এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি যেখানে এই 8-9 মাস আমাদের একেবারে জেরবার করার পরে এখন ইনফেকশন তার সংখ্যাগতভাবে যত লোক মারা যাচ্ছেন মৃত্যুর হারের দিক দিয়ে, টেস্ট পজিটিভিটির দিক দিয়ে, আর অন্যান্য যে পরিসংখ্যানগুলো আছে আর ইন্ডেক্স বা সেগুলোর দিক দিয়ে হিসেব করলেও মোটামুটি সে এখন একটা আগের থেকে যে একটা ভীষণ রাগে, আক্রোশে, হিংস্রভাবে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়েছিল, সেখান থেকে এই মহামারী, অতিমারী এখন অনেকটাই একটা বিনম্র ব্যবহার দেখাচ্ছে। আর ভ্যাকসিনের আলোচনার আগে একটা কথা সবাইকে বলি যে আপনি, আমাদের এই রাজ্যের লোক, আমাদের এই শহরের মানুষ যে কৃতিত্বটা করেছে, যে কৃতিত্বটা নিয়ে দুর্ভাগ্যবশত আমাদের দেশে বা দেশের বাইরে আজকে সেই আলোচনাটা হচ্ছে না, যে একটা 10 কোটি মানুষের রাজ্য, একটা 1.5 কোটি মানুষের শহর, সে কিন্তু একটা 4 দিন 5 দিন ধরে যে একটা পৃথিবীর একটা সবচাইতে বড় উৎসব চলে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর সময় সে যে সংযম দেখিয়েছে, সে যে সংবেদনশীলতা দেখিয়েছে, এই সংবেদনশীলতা আমেরিকাও থ্যাঙ্কস গিভিংয়ে দেখাতে পারল না। ইউরোপ, ইংল্যান্ডেরও একেবারে আত্মবিশ্বাস নেই যে তারা ক্রিসমাস, নববর্ষে সেই পিরিয়ডটায় পারবে বলে। সুতরাং থ্যাঙ্কস গিভিংয়ের পরে আজকে আমেরিকার লন্ডভন্ড অবস্থা, 4-5 দিনের সেই ছুটি উৎসবের পরে আজকে দিনে 2 লক্ষ 2.5 লক্ষ ইনফেকশন হচ্ছে। আজকে ক্রিসমাসের পরে তাদের ইনফেকশন আরো বাড়বে বলে জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম সবাই নানান রকমের লকডাউনে চলে গেছে। কিন্তু কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সবাই চোয়াল শক্ত করে, মনে জোর করে আমরা যে কাজটা করেছি আজকে, তার জন্য কিন্তু আমাদের দ্বিতীয়বার লকডাউনে যেতে হয়নি। আমাদের ওপর পুজোর পরে একটা সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েনি। এবং আসুন, এই মহা দুর্যোগের মধ্যে হলেও একবারের তরেও আমরা বলি ওয়েল ডান ক্যালকাটা, ওয়েল ডান বেঙ্গল। ভ্যাকসিন আসবো করে আমার আপনার হাতের কাছে কি এসেছে? আর একটু সময় লাগবে। কেন সময় লাগবে? যদি আমেরিকা পেতে পারে, যদি ইউনাইটেড কিংডম পেতে পারে, আমরা এক্ষুনি হাতে হাতে পেলাম না কেন? এখন মানুষকে হয়তো সমালোচনা করা সহজ, কিন্তু আমাদের যারা, জানি না কারা ভাবনা চিন্তা করছিল, পলিটিশিয়ানরা বেশি ভাবছিলেন না আজকে যারা পাবলিক হেলথের স্পেশালিস্ট আছেন, সায়েন্টিস্টরা আছেন, তারা বেশি ভাবছিলেন? যেই ভাবনা চিন্তা করুক না কেন, আমরা কিন্তু গত 2-3 মাসে এইটা ঠিক ঠাউর করে উঠতে পারিনি যে এই যে 4-5টা ভ্যাকসিন আমরা জানতাম, যারা এই ভ্যাকসিনের অগ্রগতি বা তথাকথিত রেসের মধ্যে খানিকটা এগিয়ে আছে, যে অ্যাকচুয়ালি কে এগিয়ে আছে, অ্যাকচুয়ালি কার কাজটা এগিয়ে যাচ্ছে। এবং অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ড, তাদের কলরবটা আরো বেশি ছিল, কিন্তু সেই কলরবের অন্তরালে 2টো কোম্পানি, ফাইজার আর মডার্না, ফাইজার জার্মান বেসড কোম্পানি,
বেসিক্যালি জার্মানি এবং ফ্রান্সের কোলাবোরেশনে, আর ইউএস এর মডার্না, এরা দুটো কমার্শিয়াল, এদের মধ্যে কোনো গভর্নমেন্ট পার্টিসিপেশন বিরাট ছিল না। তারা কিন্তু চুপচাপ চুপচাপ এই কাজটা সেরে রাখছিল। এবং হঠাৎ করে দেখা গেল যে অ্যাস্ট্রা অক্সফোর্ড ভ্যাকসিনের থেকে তারা বেশ কিছুটা এগিয়েছিল। তারা একটা ভালো রেজাল্ট প্রডিউস করলো, 90%-এর উপর এফিকেসি প্রেজেন্ট করলো। সাইড এফেক্ট একেবারে হয়নি বললে হয় না, কিন্তু কম। এবং প্রথমে ইংল্যান্ডে, পরবর্তীকালে আমেরিকায় তারা অ্যাপ্রুভাল পেয়ে গেল। আমরা কিন্তু গত 4-6 মাস ধরে এদের সাথে একেবারে কথাবার্তা বলিনি। যদিও আজকে ইউরোপের সঙ্গে, আমেরিকার সঙ্গে আমাদের অনেক দোস্তি, আমরা তো পারলে প্রায় ট্রাম্পকে ইলেকশনে জিতিয়ে দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা এদের সঙ্গে যোগাযোগ করিনি। ভারতবর্ষ তার অর্ডারিং লিস্টে নেই, এবং আমরা নড়ে চড়ে বসার আগে এই ভ্যাকসিনগুলো কিন্তু আর অলরেডি কমিটেড, আর অলরেডি সোল্ড আউট। সুতরাং প্রথম 2-3 মাসের কথা যদি আমরা ভাবি, তাহলে একটা বিরাট সংখ্যায় এই ফাইজার মডার্না ভ্যাকসিন ভারতবর্ষে আসার এখন বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। আমরা তাহলে কার দিকে চেয়ে আছি? আমরা এখন, আপনি চেয়ে আছি হচ্ছে অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দিকে। আর অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটা করেছে, এটা দুর্ভাগ্যবশত যেটা করেছে, সেটা হলো ওই রেসের, একটা 400 মিটার রেসের লাস্ট হয়তো 50-100 মিটারে এসে তারা কিন্তু একটু খেই হারিয়ে ফেলেছে। প্রথমত তারা একটা অদ্ভুত রেজাল্ট পাবলিশ করেছে, যে রেজাল্টের মধ্যে কিছু মানুষ হাফ ডোজ, অনেক বেশি মানুষ ফুল ডোজ। কেন হাফ ডোজ? এটা আমরা ইচ্ছা করে করিনি, এটা আমাদের ভুল হয়ে গেছে। এবং এমন একটা এলিমেন্টারি মিস্টেক এই রেজাল্টসের মধ্যে আছে, তারা সেটা স্বীকার করেছে। তারা ভালোর দিকটা হলো তারা সেটা সম্পূর্ণ চেপে যায়নি, গোপন করেনি, যে এই ধরনের ভুল আমরা যেরকম সায়েন্টিফিক অল্প আধটু লেখালেখি করি, পাবলিকেশন করি, যদি আমরা করতাম, আমাদের পেপারগুলো লোকে নিয়ে এরম করে দলামিচড়া করে ডাস্টবিনে ফেলে দিত। কিন্তু এটা কোভিডের সময়, ভ্যাকসিনের ওপর অনেকে আমরা নির্ভর করে আছি, তাই আমরা কিন্তু এখনো এটাকে সম্পূর্ণ হায়াছাছা না করে সেটাকে আমরা এখনো কনসিডার করছি। সেকেন্ড আর একটা প্রবলেম যেটা দেখা গেল, আমরা যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের কথা ভাবি, আজকে মডার্না এবং ফাইজার, এটা মেসেঞ্জার আরএনএ বা যেটাকে mRNA বলে, সেইটা বেস। এখন যেমন আমরা বিভিন্ন ধরনের সেল ফোন বা বিভিন্ন ধরনের কম্পিউটার কিনি, যে একটা প্রসেসর আজকে আছে, আজ থেকে 6 মাস বাদে আরও একটা উন্নত চিপ বেরোবে, তার থেকে 6 মাস 1 বছর পরে আরও একটা উন্নত প্রসেসর বেরোবে। ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু অনেকটা তাই, যে একটার পর একটা ইমপ্রুভড প্রসেস বেরোচ্ছে। এবং আমরা এখন অবধি যেটুকু আমরা জানি ভ্যাকসিন সম্বন্ধে, সেখানে সব থেকে ইমপ্রুভড প্রসেস হচ্ছে, সব থেকে আধুনিক প্রযুক্তি হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা মডার্না ফাইজারের হাতে আছে। আরও 2-1টা কোম্পানি আছে, জনসন অ্যান্ড জনসন এটসেট্রা, যারা আরও আধুনিক মেসেঞ্জার আরএনএ পদ্ধতি নিয়ে আসছে। এদের থেকে 1-1.5 ধাপ পিছনে হচ্ছে যেটা অ্যাডিনোভাইরাস ভেক্টর বেস, যেটা কিনা অ্যাস্ট্রা অক্সফোর্ড করেছে। এবং কেবল যে এরা একটু পুরনো তা নয়, তার সঙ্গে সঙ্গে এই যে এক ধরনের ভাইরাস থেকে রক্ষা করতে আরেক ধরনের ভাইরাস একটা ভেক্টরের মাধ্যমে আমাদের শরীরে দিয়ে দেওয়া, এর মধ্যে প্রচণ্ড বুদ্ধি আছে। এই কাজটা বেশিরভাগ করা হয়েছিল ইবোলা ভাইরাসের সময়। কিন্তু এই যে দুবার আমরা অন্য একটা ধরনের ভাইরাস ঢুকাচ্ছি, এই কারণে হয়তো এদের এফেক্টিভিটি একটু কম। অক্সফোর্ডের সঙ্গে যার তুলনা হয় সেটা হচ্ছে স্পুটনিক, যেটা রাশিয়ার ভ্যাকসিন, স্পুটনিক ভি বা স্পুটনিক 5, জানি না কোনটা ঠিক। স্পুটনিক এবং প্রায় ফটোকপি আমাদের অক্সফোর্ড ভ্যাকসিনের। তারা আবার কি করেছে, তারা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজে কিন্তু তারা বিভিন্ন 2টো ডিফারেন্ট ভাইরাস ইউজ ক্যারিয়ার ভাইরাস ইউজ করছে, যেটা অক্সফোর্ডে একই ভাইরাস 2বার ইউজ করছে। এরা হচ্ছে মেসেঞ্জার আরএনএর থেকে এই যে অ্যাডিনোভেক্টর বেস যেটা, সেটা আর একটু পুরনো।
এবং এদের থেকে আরেকটু পুরনো হলো যে ধরনের কাজ আমরা ভারতবর্ষে করছি, যেটা হলো ভারত বায়োটেক বা কোভ্যাক্সিন, এটা আবার তাদের থেকে আরেকটু পুরনো ধরনের, কিন্তু সেটা একটা নির্ভরযোগ্য মডেল, যেখানে প্রায় পুরো ভাইরাসটাকেই আমরা একটু নির্জীব করে, যেটাকে অ্যাটেনুয়েটেড লাইভ ভাইরাস বলে, সেইভাবে আমরা এটাকে ইউজ করছি। তাহলে এমআরএনএ, তার একটু পিছিয়ে হলো অ্যাডেনোভেক্টর, অ্যাডেনোভাইরাস বেস, ভেক্টর বেস, অক্সফোর্ড এবং স্পুটনিক। তারপরে হলো আমাদের লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাস, যেটা কিনা আমাদের কোভ্যাক্সিন। এবং বিশ্বাস করবেন না, ভারতবর্ষ এবং চায়না, সাইনোফার্ম, তারা একই ধরনের ভ্যাকসিন তৈরি করছে। সাইনোফার্ম ইন্ডিয়ান ভ্যাকসিনের থেকে খানিকটা এগিয়ে আছে। এখন অক্সফোর্ড ভ্যাকসিনের যেহেতু গবেষণা নিয়ে একটু অসুবিধে ছিল, ভারতবর্ষ কি ভেবেছিল? ভারতবর্ষ ভেবেছিল যে যখন ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড বা আমেরিকা যখন তাকে গ্রিন সিগন্যালটা দিয়ে দেবে, তারপরে পরেই আমরা বলবো যে হ্যাঁ, আমিও বলে দিলাম, তারা অ্যাপ্রুভ করেছে, আমিও খুশি, আমাদের দেশে ব্যবহার শুরু করুক। কিন্তু এই রিসার্চের গড়িমসির জন্য তারা একেবারে সোজাসুজি অ্যাপ্রুভালটা পায়নি, ইংল্যান্ডে পায়নি। তাদের পেতে আর একটু সময় লাগবে। শোনা যাচ্ছে, সঠিক কিনা জানি না, সরি, যে আরো হয়তো 7 দিন 10 দিন তাদের সময় লাগতে পারে। সুতরাং একবার আমেরিকা বা ইংল্যান্ডে তাদের অ্যাপ্রুভালটা হয়ে গেলে তখন ভারতবর্ষ বলবে যে আমিও খুশি, আমাদের দেশ বলবে আমিও খুশি, আমিও অ্যাপ্রুভাল দিলাম। আমাদের দেশে একটা গন্ডগোল আছে, গ্যাঁড়াকল আছে। গ্যাঁড়াকল হলো এই যে কাগজপত্রে দেখবেন যে অনেকে এটার সম্বন্ধে ওয়াকিবহাল নয়, যে তারা বলছেন যে ইমার্জেন্সি অ্যাপ্রুভালের জন্য তা অ্যাপ্লাই করা হয়েছে। ভারতবর্ষে কোনো ড্রাগ বা কোনো ভ্যাকসিনের ইউএ বা ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের কোনো নির্দিষ্ট আইন নেই। আমাদের দেশের আইনে আমরা সেটা করতে পারি না। আমরা যেটা করতে পারি সেটাকে বলে অ্যাক্সিলারেটেড রিসার্চ বা অ্যাক্সিলারেটেড অ্যাপ্রুভাল, যে ট্রায়ালটা শেষ করো, ট্রায়াল শেষ করো, আমি একটু তাড়াতাড়ি আমি কাগজপত্র ঘেঁটে তোমাকে অ্যাপ্রুভাল দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমরা আজ করতে পারিনি যে, যদিও এরা একটু হই হল্লা বেশি করছিল, যে অ্যাকচুয়ালি অক্সফোর্ড রেসে 1 নম্বর নয়, তারা 3 নম্বর, এর থেকে অন্য দুটো এগিয়ে আছে, যার ব্যবহার শুরু হয়ে গেছে। আর আপনারা অনেকেই জানেন যে এমআরএনএটা শুধু নতুন প্রযুক্তি নয়, এটা খুব অপলকা প্রযুক্তি। এই এমআরএনএ জিনিসটাকে যে ল্যাবরেটরির বাইরে রাখতে গেলে -70 -20 ডিগ্রিজে রাখতে হয়, যেটা করা অসম্ভব নয়। কিন্তু আমাদের দেশে, হ্যাঁ, আমরা আত্মনির্ভর ভারত, কিন্তু আমরা আদতে ছাপোষা ভারত। যেই ছাপোষা ভারতের হাতে -20 -70 ডিগ্রি হ্যান্ডেল করার মতো, যেটাকে কোল্ড চেইন হ্যান্ডলিং বলে, এই কোল্ড চেইন হ্যান্ডলিং করার মতো যথেষ্ট ফেসিলিটি আমাদের দেশে নেই। তাহলে অবশেষে এই যে আমরা বলে যাচ্ছি, জিনিসটা দাঁড়ালো কোথায়? জিনিসটা দাঁড়ালো হলো যে আশা করা যাচ্ছে 1-1.5 সপ্তাহের মধ্যে ইংল্যান্ডে অক্সফোর্ড হয়তো একটা অ্যাপ্রুভাল পাবে, ওদের ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হয়। ওরা দিলে আমরা তাদের মতন দেখে বলবো আচ্ছা আমরাও আছি, আমাদের দেশেও তোমরা ইউজ করো। এবার প্রশ্ন হলো যে কিভাবে ভ্যাকসিনগুলো আমাদের দেশে পাওয়া যাবে। আমরা যখন প্রথম দিকে কথা বলেছি, আমরা নির্ভর করেছি বা আমাদের বলা হয়েছিল যে কমপ্লিটলি গভর্নমেন্ট সিস্টেমে ন্যাশনাল অ্যাডাল্ট ইমিউনাইজেশন প্রোগ্রাম এইভাবে আমরা করব, যেভাবে আজকে বাচ্চাদের টিকা দেওয়া হয় কি প্রেগনেন্ট মায়েদের টিকা দেওয়া হয়। আমার মনে হয় ন্যাশনাল অ্যাডাল্ট ইমিউনাইজেশন প্রোগ্রাম হয়তো নিশ্চয়ই হবে, কিন্তু সেই ন্যাশনাল অ্যাডাল্ট ইমিউনাইজেশন প্রোগ্রামের আমাদের কম বেশি দেশের 120 কোটি মানুষকে ভ্যাকসিনেট করার ক্ষমতা কিন্তু ক্ষমতায় কুলিয়ে উঠবে না। আর যেভাবে আমাদের সাধারণ স্বাস্থ্য পরিষেবা হয়, খানিকটা সরকারি অনেকটাই বেসরকারি, আমার ধারণা ঠিক সেইভাবে ভ্যাকসিনেশনও এরকম একটা কিছুটা সরকারি অনেকটা বেসরকারি, এরকম একটা চেহারা কিন্তু ভ্যাকসিনেশন নেবে।
যেমনি সেটা ফুল গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পাবে, তখন আমরা দেখব যে শহরে শহরে ওষুধের দোকানে অ্যাপ্রুভড স্টকিস্টদের কাছে বিভিন্ন হয়তো একটা দুটো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, এবং শহরের মানুষ চাইলে সেটা কিনে তারা ব্যবহার করবেন। যারা বলবেন যে না আমি দোকান থেকে কিনে ব্যবহার করব না, আমি আমার আইডি কার্ডটা দেখিয়ে এটাকে গভর্নমেন্ট সিস্টেম থেকে নেব, গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা করার মতো তারও হয়তো ব্যবস্থা থাকবে। ভারতবর্ষে বর্তমানে আমরা মাসে অ্যাবাউট 15 লক্ষ মানুষকে এই ওরাল পোলিও, প্রেগন্যান্সি ভ্যাকসিনেশন এইসব করার ক্ষমতা রাখি। আমরা যদি সেই ক্যাপাসিটিটাকে আজকে ক্যাপাসিটি বলে মনে করি, তাহলে তো 120 কোটি লোককে ভ্যাকসিনেট করতে আমার 6 বছরের উপর সময় লাগবে। সুতরাং এটার একটা অর্থনৈতিক দিক হয়তো আছে, কিন্তু ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন একটা পদ্ধতি। আমি তো কিভাবে এত কোটি কোটি মানুষের কাছে পৌঁছাবো, এটাও একটা বিরাট ব্যাপার। তো এটাকে মিক্সড সিস্টেমে আমাদের দেশে যেহেতু সবই আমাদের পাঁচমেশালি সিস্টেমে হয়, এটা অবধারিত যে এটাও পাঁচমেশালি সিস্টেমে আসবে, এবং হয়তো আমরা দেখতে পাবো যে অদূর ভবিষ্যতে হয়তো কিছু কিছু সিলেক্টেড জায়গায় মডার্নাও পাওয়া যাচ্ছে, ফাইজারও পাওয়া যাচ্ছে। কিন্তু দোহাই আপনাদের, যেটা আপনারা করবেন না, যে গুজবে কান দেবেন না, এবং এই কালোবাজারি ব্ল্যাক মার্কেট, কেউ বলছে অমুক বাজারে রাত্রির বেলা আমি আমেরিকার থেকে স্মাগল করে আনা ভ্যাকসিন দিচ্ছি, সেটা কিন্তু করবেন না। কেন করবেন না? তার কোয়ালিটি, অ্যাপ্রুভাল, সেফটি সম্বন্ধে আপনি কিচ্ছু জানবো না, এবং যদি বিপজ্জনক কিছু থাকে এটার থেকে মানুষ মারাও যেতে পারে। সুতরাং এই বিপজ্জনক কাজকর্মগুলো করবেন না, অপেক্ষা করুন। অক্সফোর্ড হোক, হঠাৎ ফাইজার মডার্না হোক, ভারত বায়োটেক হোক, যেটা ন্যাশনালি অ্যাপ্রুভড, যেটা লেজিটিমেট প্রপার চ্যানেলে আসবে, আপনি দোকান থেকে কিনে যেটা লেজিটিমেট ভ্যাকসিন সেটা ইউজ করুন। কিন্তু হঠাৎ করে ওই স্মাগল করে নিয়ে এসছি, নিউ মার্কেটে পাওয়া যাচ্ছে, এই সব ফাঁদে কিন্তু পাওয়া দেবেন না। দাম কত হবে? এখনো যেটা মুখে মুখে শোনা যাচ্ছে যে অ্যাস্ট্রা বা অক্সফোর্ড ভ্যাকসিনের হয়তো বাজারে বিক্রি হবে খুব সম্ভব 2,000-2,500 টাকার কাছাকাছি। গভর্নমেন্ট সিস্টেমে হয়তো গভর্নমেন্টকে তারা দিচ্ছে 250 টাকা কি 500 টাকার কাছাকাছিতে। সেটা দিতেই পারে, কারণ খোলা বাজারে বিক্রি হলে রিটেলে তাদের একটা দাম চাওয়াটা স্বাভাবিক। কারা ভ্যাকসিন পাবে? আপনারা সবাই জানেন যে প্রায়োরিটি লিস্ট নিয়ে অনেক কথা হয়েছে। প্রথমত যারা ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কার্স, তারপর যারা বয়স্ক, যাদের অন্যান্য অসুখ বিসুখ আছে, তারপর ধীরে ধীরে এইভাবে প্রায়োরিটিটা নামবে। এখন আমি যদি খোলা বাজারে পয়সা দিয়ে ভ্যাকসিন কিনি বা কেনার সুযোগ পাই, তাহলে বুঝতেই পাচ্ছেন সেখানে প্রায়োরিটির কোনো ব্যাপার নেই। আমার কাছে, আমার পকেটে 4,000 টাকা আছে, আমি গিয়ে 2টো ডোজ ভ্যাকসিনের কিনতেই পারি। সেখানে আমার বয়স 30 বছর কি 45 বছর কি 60 বছর, আমার মনে হয় না যে কমার্শিয়াল পারচেজ অফ ভ্যাকসিনে কেউ প্রায়োরিটিটা সেইভাবে ইম্পোজ করতে পারবে বলে। সুতরাং প্রায়োরিটির যে কনসেপ্ট, প্রায়োরিটির যে আইডিয়াটা, সেই প্রায়োরিটির আইডিয়া একমাত্র কাজ করবে যারা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা গভর্নমেন্টের মাধ্যমে যারা ভ্যাকসিনেটেড হবে। আর মুদ্রা কথাটা হলো, এই মুহূর্তে আমরা সবাই একটু অস্থির হয়ে পড়ছি, কিন্তু সত্যি কথা বলতে আমরা অনেক কথা বলছি, আমরা অনেক লিখছি। আরে আমাদের হাতে তো জিনিসটা থাকতে হবে, তারপর আমরা তো ডিস্ট্রিবিউট করব। আজকে আমরা যে কথাটা বলছি ডিসেম্বরের 15 তারিখে বসে, ডিসেম্বর 15 তারিখে ভারতবর্ষের হাতে কোনো অ্যাপ্রুভ করা ভ্যাকসিন নেই। সেই কারণে ভারতবর্ষ চাইলেও সে ডিস্ট্রিবিউট করতে পারছে না। যদি দেখা যায় যে ডিসেম্বরের শেষে কিংবা 1 জানুয়ারিতে আমার কাছে যে কিছু ভ্যাকসিন আসবে, সেটা আমরা অফিসিয়াল রাস্তায় ডিস্ট্রিবিউট করব। হয়তো বেশিরভাগটা গভর্নমেন্ট সিস্টেমে যাবে, কিন্তু কিছু কিছু প্রাইভেট চ্যানেলে ভ্যাকসিনটা আসাটা অবধারিত। দ্যাট ইজ গোয়িং টু কাম। একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমাকে আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যে সেফটি অফ ভ্যাকসিনস। আজকে বহু মানুষ প্রশ্ন করছেন এটা নেওয়াটা সেফ তো? দেখুন, আজ অব্দি কোনো জিনিস, আমরা যদি রাস্তা পেরোবার চেষ্টা করি, গড়িয়াহাটে 2-4 বার হাঁটার চেষ্টা করি, কোনো জিনিসটা জীবনে পারফেক্ট সেফটি বলে কিছু নেই।
তো এভরিথিং হ্যাজ আ স্মল বাট ডেফিনেট রিস্ক ফ্যাক্টর। আজকে 10 লক্ষ মানুষকে মিজলস ভ্যাকসিনেশন দিলে তার থেকে একজনের হয়তো একটা রিয়াকশন হতে পারে। আজকে যদি 10 লক্ষ লোককে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, হয়তো একজনের সেখান থেকে একটা পোলিও টাইপ ইনফেকশন হতে পারে। বিভিন্ন ভ্যাকসিনে, যেমন অক্সফোর্ড ভ্যাকসিনে একজনের স্পাইনাল কর্ড এফেক্ট হয়েছিল। যেমন আমরা দেখেছি যে রিসেন্টলি আমাদের অক্সফোর্ড ভ্যাকসিন রিসেন্টলি ট্রায়ালে নেওয়ার পর একজনের আমাদের একটা এনকেফালোপ্যাথি হয়েছিল। কিন্তু সেটাকে আমাদের রেকর্ড করতে হবে, সেটাকে আমাদের পরিষ্কারভাবে মানুষকে বলতে হবে। এখানে লুকোচুরি করে কোনো লাভ নেই। এই ফাইজার ভ্যাকসিন দেওয়ার পরে বেশ কয়েকজনের 4-5 জনের ফেশিয়াল নার্ভ পলসি হয়েছে। তো সবসময় যারা বৈজ্ঞানিকরা দেখেন যেটা কি ভ্যাকসিনের জন্য হয়েছে না এটা এমনিও হতে পারত, আর যদি ভ্যাকসিনের জন্য হয়ে থাকে তাহলে কিভাবে হয়েছে, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য সাইড এফেক্ট। যেখানে আমাদের কিছুটা অসন্তোষ রয়ে গেছে, সেই অসন্তোষ হচ্ছে যারা হচ্ছে রেগুলেটরস, আমাদের সেন্ট্রাল ড্রাগ রেগুলেটর ইন্ডিয়াতে, এই রেগুলেটররা কিন্তু তাদের রোল প্লেগুলো ঠিক করে করছেন না। একজন যখন বললেন চেন্নাই থেকে যে অ্যাস্ট্রা অক্সফোর্ড ভ্যাকসিন নেওয়ার পর তার সেরিব্রাল এফেক্ট হয়েছে, তার রেসপন্স কি হলো সেটাকে সাইন্টিফিক্যালি ক্ল্যারিফাই না করে কোম্পানি তার নামে উল্টে 5 কোটি টাকা না 10 কোটি টাকার কেস করে দিল। এটা কি আইনের ব্যাপার? এটা আইনের ব্যাপার না, এটা আক্রোশের ব্যাপার না। দিস ইজ আ ম্যাটার অফ পাবলিক সেফটি। সেইভাবে আমাদের নিতে হবে। একজন মন্ত্রী কোভ্যাক্সিন নেওয়ার একটা ডোজ নেওয়ার পর তার কিছুদিন বাদে তার কোভিড হলো। সুতরাং সেটাকে নিয়ে যেন আমরা একটা চুপি চুপি কথা বলতে শুরু করলাম, কেউ বলছে কেউ বলছে না, দ্যাট ইজ নট রাইট। এগুলো নিয়ে আমাদের জনসমক্ষে একটা প্রপার এনকোয়ারি এবং প্রপার আলোচনা হওয়া ভীষণভাবে প্রয়োজন। এবং সেখানে কিন্তু যে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়ার এতে অনেক প্রশ্ন আছে। দীনেশ ঠাকুর বলে একজন খুব অভিজ্ঞ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির লোক, আপনারা নেটে তার লেখাটা পড়বেন, উনি তীক্ষ্ণভাবে এটা পয়েন্ট আউট করেছেন that the role of the drug regulator in India currently is unsatisfactory. আমরা এই কোভিডের সময়তে যে একটা ইটোলিজুম্যাব বলে একটা ওষুধকে বায়োকন তৈরি করত, 15-20টা 30টা মানুষের ওপর অ্যাপ্লাই করে তাকে ইউজের লাইসেন্স দিয়ে দিয়েছি আমরা। তারপর যখন ফ্যাভিপিরাভিরকে আমরা কোনো রকম সায়েন্টিফিক স্টাডি ছাড়া লাইসেন্স দিয়ে দিয়েছি, তার কিছুদিন পরে তোলপাড় হতে শুরু করলো যে এই ওষুধগুলো একেবারে যেটাকে ফালতু বললেই হয়, একেবারে পয়সা নষ্ট, কোনো কাজ দিচ্ছে না। সেই নিয়ে যখন অনেকে প্রশ্ন করলেন, আরটিআই করলেন, তখন সবাই আমতা আমতা করছে যে হ্যাঁ কেন দিয়েছি, আমি জানি না, আমি দিইনি, ও দিয়েছে, আচ্ছা কেন, সবাই ঢোক গিলে কথা বলতে শুরু করলো। নাও দিস ইজ রং। একটা প্যান্ডেমিকের মধ্যে একটা দেশ, একটা রেসপন্সিবল দেশ এইভাবে কিন্তু তার ড্রাগ রেগুলেটরকে যত্রতত্র দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে দেখলে মানুষ কিন্তু ডেফিনেটলি চিন্তা করবে, আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। দিস ইজ দ্য টাইম যেখানে আমাদের সায়েন্টিফিক ফোরামদের, ডাক্তারদের, ভাইরোলজিস্টদের, ক্লিনিক্যাল কমিটিদের আরো অ্যাক্টিভ হতে হবে। সাইড এফেক্ট অফ ভ্যাকসিন, সেফটি অফ ভ্যাকসিন নিয়ে খোলাখুলি মানুষের সামনে আলোচনা করতে হবে এবং আশা করি সেটা হবে। আশা করি সেটা হবে। খুব আশ্চর্য লেগেছিল যখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিয়ে একটা বড় মিটিং করলেন। অত্যন্ত ভালো, উনি এই বিষয়টা নিয়ে নিজে একটা অ্যাক্টিভ ইন্টারেস্ট নিচ্ছেন। কিন্তু এই মিটিংটা কার সঙ্গে হয়েছিল? মিটিংটা হয়েছিল মুখ্যমন্ত্রীদের মধ্যে। আমার জানা নেই যে ভারতবর্ষের 30-31টা মুখ্যমন্ত্রীর মধ্যে কেউ একজন বিশ্ববিখ্যাত ভাইরোলজিস্ট আছেন বলে বা পাবলিক হেলথ স্পেশালিস্ট আছেন বলে। সুতরাং সেই 3 ঘন্টা আলোচনা মোটামুটি বালিতে জল ঢালার মতো। সেই আলোচনাটা যদি 30 জন পাবলিক হেলথ স্পেশালিস্ট নিয়ে হতো তাহলে অনেক বেশি সদর্থক আলোচনা হতে পারত। এবং অনেক কিছু কোভিডের সেই প্রথম দিক, থালা ঘন্টা বাজানো, লকডাউন, মাইগ্রেন্ট লেবার থেকে শুরু করে অনেক কিছু ইজ বিকামিং আ পলিটিক্যাল ডিসিশন।
সুতরাং ভ্যাকসিনেশন বা পাবলিক হেলথ প্রোগ্রাম নিয়ে আমরা যেন সেই পলিটিক্যাল ডিসিশনের মধ্যে নিয়ে না যাই। জানুয়ারি থেকে ধরুন মিড জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন শুরু হবে। এখন দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে কিরকম ভোটের উত্তাপ। আপনি চিন্তা করতে পারেন মার্চ মাসের এপ্রিল মাসে গিয়ে যখন নাকি পাবলিক ভ্যাকসিনেশন ডিস্ট্রিক্টে মফস্বল শহরে ছোট বড় শহরে পশ্চিমবঙ্গে যখন পিক ভ্যাকসিনেশন হওয়ার কথা, তখন চারিদিকে ভোটের দামামা বাজছে। আমার তো ভয় হচ্ছে চিন্তা করলে যে যারা আজকে ডিস্ট্রিক্টে কাজ করেন, পাবলিক হেলথে কাজ করেন, তারা কি সত্যি ভ্যাকসিনেট করবেন, না তারা এই ভয়ঙ্কর কুরুক্ষেত্রে দেওয়াল লিখন লিখতে তারা ব্যস্ত থাকবে? Will politics interfere with public health in India? Will politics interfere with public health in Bengal? It's a very important question. আজকে মানুষ যে দায়িত্ববোধটা দুর্গাপূজার সময় দেখিয়েছিল, আজকে আমাদের সরকার এবং আমাদের যারা পলিটিশিয়ান, তাদের সেই দায়িত্ববোধটা আমাদের এখন দেখাতে হবে, যাতে ইলেকশন হোক যাই হোক, কোনো পলিটিক্যাল প্রসেস যেন পাবলিক হেলথ ক্যাম্পেইনের উপর সেইভাবে ইন্টারফিয়ার না করে। হয়তো সেটা একটা অবাস্তব চিন্তাভাবনা, কিন্তু এটাকে অবাস্তব রাখলে চলবে না, এটাকে বাস্তবে পরিণত করতে হবে। একটু দেরি হচ্ছে, কিন্তু আমাদের হাতে ভ্যাকসিন আসবে। সাবধানে আমাদের থাকতে হবে, কারণ ভ্যাকসিনেশন যদি জানুয়ারির থেকেও শুরু হয়, মোটামুটি আমাদের দেশে তার একটা এফেক্ট পড়তে এখনো 5 থেকে 6 মাস, এবং এই 6 মাসের মধ্যে করোনার প্রকোপটা অনেক কমে যাবে। কিন্তু আমাকে আপনাকে সেই সাবধানতা, সেই মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, সেই হাত ধোয়া, স্যানিটেশন প্র্যাকটিস মেনে আমাদের চলতে হবে। দেশের কাছে, দেশের সরকারের কাছে, দেশের পলিটিশিয়ানদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের পাবলিক হেলথ স্পেশালিস্টদের, সায়েন্টিস্টদের প্রপার ডিসিশন নেওয়ার মতো সুযোগ করে দিন। তাদের আপনারা সাহায্য করুন। দেশের মানুষকে আপনারা অর্থনৈতিকভাবে সাহায্য করুন, যাতে এই ভ্যাকসিনেশন প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষের কাছে যার দরকার তার কাছে পৌঁছতে পারে। আর অবশেষে আরেকবার দোহাই আপনাদের, পলিটিক্স যেন পাবলিক হেলথের পিছনে ছুরিটা না মারে। নমস্কার।